ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি সেভেন সিস্টার ওয়াটারফলস, যেখানে সুদীর্ঘ পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে সাতটি সুদীর্ঘ ঝর্ণাধারা। গুহারাজ্য মেঘালয়ের ফসিলসের সাক্ষী বহনকারী মশমাই কেভের রোমাঞ্চকর অভিজ্ঞতা, ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত নকালিকাই ফলস, ভারত এবং বাংলাদেশ সীমান্তকে স্পর্শ করে বয়ে চলা বিশ্বের সবচেয়ে পরিষ্কার নদীগুলির মধ্যে অন্যতম ডাউকি রিভার বা উমিঙ্গট রিভার, যা মূলত স্বচ্ছ জলের নদী হিসাবে পরিচিত। মাওলিংনং যাওয়ার পথে দেখিয়েছি বফ হিলসের প্রবল গতিতে নেমে আসা টইটুম্বুর রূপ, আর সবশেষে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে লক্ষ লক্ষ সুপারি গাছের সারি পার করে পৌঁছানো এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনং পর্যন্ত আমাদের যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ। আর এই পর্বে আপনাদের দেখাবো এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনংয়ের খুঁটিনাটি। দেখাবো স্কাই ভিউ পয়েন্ট, যেটি তৈরি করা হয়েছে ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে। থাকবে মাওলিংনংয়ের সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, পাহাড়ের গা বেয়ে নেমে আসা 3টি ধাপের ঝর্ণা এলিফ্যান্ট ওয়াটারফলস, আর থাকবে ভারতীয় বায়ুসেনার অহংকারের সাক্ষী শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম। শেষে গুয়াহাটির পল্টন বাজারে রাত্রিযাপন করে কলকাতা পর্যন্ত ফিরে আসার সম্পূর্ণ বিবরণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মাওলিংনং। বৃষ্টি ভেজা ঝকঝকে একটা সকাল, গাছের পাতায় পাতায় ফুটে উঠেছে সবুজের শোভা। এই বাড়িতেই আমরা ছিলাম। এটা কমন ব্যালকনি। তো চলুন দেখা হচ্ছে বাইরে গিয়ে গ্রামটা ঘুরে দেখব। তো গেস্ট হাউস থেকে আমরা এখন বেরোলাম, আর এই দিকে আমরা এখন যাব, এই ডান দিকে, এইদিকে মাওলিংনং ভিলেজ। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, রাস্তায় কোনো লোকজন নেই। এই দেখুন লেখা আছে ওয়েলকাম টু মাওলিংনং। আজকের এই পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনং কিন্তু রাতারাতি হয়নি, বরং জেনারেশনের পর জেনারেশন এনারা এভাবেই গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন। গ্রামের বৃদ্ধ থেকে শিশু কোথাও কোনো নোংরা আবর্জনা দেখলে সেটিকে যথাস্থানে ফেলে দেওয়া নিজেদের দায়িত্ব বলে মনে করেন। সড়ক যোগাযোগ না থাকায় 2004 সালের আগে পর্যন্ত এই গ্রামের ব্যাপারে বাইরে সেরকম কেউ জানতো না। 2001 সালে সড়ক যোগাযোগের কাজ শুরু হলে 2004 সালে সেই কাজ শেষ হয়, এবং তারপর থেকে এই গ্রামের বিষয়ে মানুষ জানতে পারে। তারপর 2003 সালে ডিসকভার ম্যাগাজিনে গ্রামটিকে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে আখ্যায়িত করা হয়। তারপর থেকে গ্রামটি নিয়ে পর্যটকদের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই নর্থ ইস্টে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এখান থেকে না ঘুরে ফিরে যান না। এটা হলো কমন পার্কিং এরিয়া, কেউ কিন্তু নেই এখন, একদম পুরো ফাঁকা, একদম ফাঁকা। এই পার্কিং স্পট পার করে আমরা এখন গ্রামের মূল যে প্রবেশদ্বার বলা যায় সেইখানে এখন এন্টার করব। চারদিকে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখার জন্য সব জায়গায় কিন্তু বাকেট রাখা আছে। পরিষ্কার রাখার জন্য নিজেদেরও ব্যবস্থা করা দরকার, এবং তার একটা বড় অংশ কিন্তু এই বাকেট, যে আমাদের উচিত সাফিসিয়েন্ট বাকেটের ব্যবস্থা করা।
নীল রঙের নৌকা সদৃশ এই জিনিসটিকে খাসি ভাষায় নাপ বলে, যেটি বৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করে। ছবির মতো সুন্দর এই গ্রামে আপনার চোখ জুড়িয়ে যাবে, প্রাণ ভরে যাবে সবুজের সমারোহে, সুরে ছন্দে আপনার মন নেচে উঠবে। তো স্কাই ভিউ পয়েন্ট, এই স্কাই ভিউ পয়েন্টে আমরা উঠছি। এই গাছের উপরে, এই কাঁঠাল গাছটার উপরে একটা সুন্দর করে একটা ব্যাম্বু দিয়ে সিঁড়ির মতো। কনসেপ্টটা সত্যি কত ইউনিক একটা কনসেপ্ট। চলুন এখন আমি উপরে উঠছি আর দেখানোর চেষ্টা করছি। ভালো করে খেয়াল করে দেখুন, কোনো রকম পেরেকের কিন্তু ইউজ করা হয়নি। সিঁড়ি বেয়ে স্কাই ভিউ পয়েন্টে উঠলেই দেখবেন দিগন্ত বিস্তৃত আকাশ যেন বাংলাদেশের জল আর জমির সাথে মিশে আপনার সাথে লুকোচুরি খেলায় মেতেছে। কয়েক মুহূর্তের জন্য জলাজমিকে আপনার আকাশের কোলে মেঘ জমেছে বলেই মনে হবে। স্কাই ভিউ পয়েন্ট দেখে গ্রামে ঘুরতে ঘুরতে চোখে পড়ল খুব সুন্দর একটি চার্চ, যেটি 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চার্চের চারিদিকের পরিবেশ বেশ মনোমুগ্ধকর। এই গ্রামে প্রায় 600 জনের মতো মানুষ বসবাস করেন। আজ সকাল সকাল দেখতে পেলাম গ্রামের কচিকাচারা বেরিয়ে পড়েছে স্কুলের পথে। বৃষ্টিতে ভেজা রাস্তা আর পথের দুপাশে সবুজ কার্পেটের মতো ঘাস, আর তার পাশে রংবাহারি পাতাবাহারের গাছ, মনটা সত্যিই ছুঁয়ে যাচ্ছিল। আমাদের পরের গন্তব্য মাওলিংনং থেকে 8 কিলোমিটার দূরে রাওয়াই গ্রাম, যেটি সিঙ্গেল লিভিং রুট ব্রিজের জন্য বিখ্যাত। আগে এই জীবন্ত সেতু দেখতে গেলে পর্যটকদের গভীর জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 300 মিটার ট্রেকিং করতে হতো, কিন্তু বর্তমানে গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় রুট ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য 200 থেকে 250টির মতো সিঁড়ি তৈরি করেছেন। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা, এবং এই টাকা গ্রামের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। লিভিং রুট ব্রিজ মূলত রাবার গাছের শিকড় দিয়ে তৈরি একটি ব্রিজ, যার নিচ থেকে বয়ে যাচ্ছে একটি ঝর্ণার জলধারা, যে দৃশ্য আপনার মনে প্রশান্তি এনে দেবে। একটি জীবন্ত গাছের শেকড় কিভাবে জলধারার দুই প্রান্তকে জুড়ে দিয়েছে তা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এ যেন প্রকৃতির এক অবাক বিস্ময়। সম্পূর্ণ এরকম একটি ব্রিজ তৈরি হতে প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। এই ব্রিজ এতটাই মজবুত যে অনায়াসে এর উপর থেকে একদল হাতির পাল পারাপার হলেও ব্রিজের কোনো ক্ষতি হবে না। এখানকার মানুষদের দাবি অনুযায়ী ব্রিজটির বয়স প্রায় 300 বছর। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে এখন উঠে আসছি। উঠতে ভীষণই কষ্ট হচ্ছে। এরকম একটা ব্রিজ দেখার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। এইখানে একটা দোকান আছে, এখানে শসা, আনারস, এখানকার লোকাল আনারস প্রচণ্ড মিষ্টি। আমরা এখান থেকে নিয়েছি, এই যে আনারস নিয়েছি, খুবই মিষ্টি। দেখি 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 ঠিক আছে, আমি কথা বলতে পারছি না কারণ আমার রীতিমতো জিভ দিয়ে জল পড়ছে। দারুণ দারুণ। মাওলিংনং থেকে শিলংয়ের পথে ফিরতে শিলংয়ের এলিফ্যান্ট ফলসের কাছাকাছি পেয়ে গেলাম হোটেল হাইওয়ে স্যাক। এখানের ফিশ থালি 260 টাকা নিল। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তৃপ্তি করে লাঞ্চটা এখানে সেরে দেখে নিলাম এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলসটি শিলং শহরের কাছেই আছে। এটি 3টি স্তরের একটি ঝর্ণাধারা। ব্রিটিশরা এলিফ্যান্ট ফলস নামকরণটি করেছেন কারণ এখানে হাতির আকৃতি বিশিষ্ট একটি পাথর ছিল, যেটি 1897 সালে একটি ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে, কিন্তু আজও এটি এলিফ্যান্ট ফলস নামেই সকলের কাছে পরিচিত। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রবেশ করা যায়। টিকিট মাথাপিছু 20 টাকা এবং গাড়ি পার্কিং 20 টাকা। আসছে
আর এই প্রথম পার্ট, প্রথম স্টেপে ঝর্ণার জলটা এখান থেকে পড়ছে। এই উপর থেকে নেমে আসলাম আমরা। নেমে আসার পর এখানে এই সেকেন্ড পার্টটা, উপরে যেটা ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড লেয়ারে ঝর্ণাটা এখান থেকে আসছে। আর এই ঝর্ণাটাই গিয়ে এই থার্ড লেয়ারে এই দিক থেকে এইখান থেকে নিচে গিয়ে পড়ছে। এই যে এটাই নিচ থেকে গেলে যারা দেখছে ওখান থেকে এটাই থার্ড লেয়ার হিসেবে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে থার্ড লেয়ার। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে আমরা চলে এলাম শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়ামে। বুধবার এবং রবিবার ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এন্ট্রি ফি 20 টাকা। ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার, মিসাইলের মডেল সহ বিভিন্ন ধরনের পুরস্কার স্মারক এবং ভারত চীন ও ভারত পাকিস্তান যুদ্ধের দুর্লভ কিছু চিত্র এখানে সংরক্ষিত আছে। এক কথায় বলতে হলে আমাদের বায়ুসেনার ইস্টার্ন কমান্ডসের গৌরব গাথায় পূর্ণ ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই মিউজিয়াম। তাই শিলংয়ে আসলে কোনোভাবেই এই মিউজিয়াম না দেখে আপনি যাবেন না। শিলং থেকে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আর আমরাও নেমে এসেছি পাহাড় থেকে সমতলে। গুয়াহাটির আলো ঝলমলে পথ পেরিয়ে আমরা পৌঁছালাম হোটেলে। আমরা এসে পৌঁছালাম পল্টন বাজারে, আর এখানে এখন বাজছে 7:43। তো এই দাদা আমাদের সঙ্গে ছিলেন, জয়নাল দা, খুবই ভালো। তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছেন, সময় দিয়েছেন এবং আমাদের খাওয়া দাওয়া থাকা সব বিষয়ে উনি গাইডও করেছেন অনেকটা। তো আমরা এখন আছি এই হোটেল ময়ূর, এখানে আমাদের রুম বুক করা আছে। তো আমরা এখন এখানে ঢুকে যাব। তো আবার নেক্সট টাইমে যদি আপনারাও কখনো আসেন এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম। আজকে দুপুর 3টে নাগাদ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে, তাই দুপুর 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। এয়ারপোর্ট পৌঁছাতে প্রায় 45 মিনিট মতো সময় লাগে। তবে আপনারা যদি গুয়াহাটি বা পল্টন বাজার থেকে ছোট গাড়ি রিজার্ভ করেন সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া লাগে। তাই আমি রেকমেন্ড করব আপনারা ওলা উবেরের মতো ক্যাব বুক করতে পারেন। সেক্ষেত্রে 600 থেকে 700 টাকার মধ্যে আপনি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। বৃষ্টি ভেজা চেরাপুঞ্জির মোহময়ী রূপ মুগ্ধ করেছে আমাকে। তার অহংকারের পেখম মেলে 7 সিস্টার ওয়াটারফলসকে পাহাড়ের গায়ে নৃত্য করতে দেখেছি। কি তার রূপ, কি তার শোভা! মশমাই গুহার রোমাঞ্চকর অনুভূতি যেন সভ্যতার উষালগ্নে নিয়ে গিয়েছিল আমায়। কিন্তু সব শুরুর একটা শেষ থাকে, তাই আমিও আজ গুয়াহাটিকে বিদায় জানিয়ে মেঘের ভেলায় ভাসতে ভাসতে ফিরে এলাম কলকাতায়। ফাইনালি আমরা সেফলি কলকাতা এয়ারপোর্টে অ্যারাইভ করেছি। চেরাপুঞ্জি ভ্রমণ গাইড নিয়ে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।